জিনিস না। ফ্র্যাকশনের কোয়েশ্চেনটা দেখো, ফ্র্যাকশনের কোয়েশ্চেনটা আসবে এখান থেকে। যদিও এগুলোর ক্লাস আমরা নিব, তারপর তোমরা যেহেতু এখন অনেক বেশি এক্সাইটেড, আমি চলো দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। ওয়ান থার্ড অফ দ্য কি, বলো কি বলবো? ওয়ান থার্ড অফ দ্য কি বলবো? তোমার তোমার কি আছে এখানে, কি বলছো? 2/3 অফ দ্য এগস। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমি আগে বলো 1/3 অফ দ্য এগ, এইটা কি হবে? 1/3 অফ দ্য এগ না, বলো স্টুডেন্টস বলো, তাহলে কি হবে? 1/3 অফ দ্য স্টুডেন্টস। এগুলোকে আমরা বলে থাকি ফ্র্যাকশন, এগুলোকে আমরা বলে থাকি কি? ফ্র্যাকশনস। ওকে ওকে, ইয়েস। তাহলে এই ক্ষেত্রে আমি ধরো যদি বললাম 1/3 অফ দ্য স্টুডেন্টস, তাহলে এখানে প্রথম রুলসটা কি? প্রথম রুলসটা হচ্ছে এই যে 1/3 বলতেছি, এটা একটা ফ্র্যাকশন, এটা একটা কি? ফ্র্যাকশন, এটা একটা পরিমাণকে নির্দেশ করতেছে, কিন্তু আসলে কার উপর জিনিসটা? এইটা হচ্ছে কি? প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে 1/3 অফ দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট ইয়েস্টারডে। কেন? তার কারণ হচ্ছে এইরকম ফ্র্যাকশনের পরে যদি প্লুরাল কাউন্টেবল নাউন থাকে, তাহলে সেটা অনুসারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হবে, এবং যেহেতু টেন্স মার্কার আছে তাই ওয়ার। তাহলে 1/3 অফ দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট ইয়েস্টারডে। এখন সেম ভাবে তুমি যেটা বলতেছো 2/3, আমি 2/3 দিয়েও করাইতে পারবো তোমাকে। 2/3, এখন আমার বুঝতে হবে যে 2/3 মানে কি? এই যে এইটা এইরকম 2/3 মানে হচ্ছে কি? এইরকম, আর কিচ্ছু না। এখন যেহেতু এটা 2, যেহেতু এখানে থার্ডস হয়েছে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আবার বলতেছি, যেহেতু এটা 2 তাই এখানে থার্ডস হয়েছে। হ্যাঁ, আমার যদি 1 হইতো তাহলে অ্যান্সারটা কিন্তু মানে এই প্রসঙ্গটা 1/3 হইতো, এরকম 1/3 হইতো। কথাটা বুঝতে পারতেছো? তাহলে 2/3 অফ দ্য এগস, কি বলছো? 2/3 অফ দ্য, ওয়েট, এই যে দ্রুত ভুলে যাচ্ছি, 2/3 অফ দ্য এগস। ভেরি গুড। তুমি এখন বলো কি উত্তর হবে, বাকিরা বলো কি উত্তর হবে। প্যাসিভে আছে, ইটেন বলছে। ভেরি গুড। কি হবে উত্তর বলো? 2/3 অফ দ্য এক্স। তাহলে আমার ঘটনাটা কি? এখানে এক্স কে প্লুরাল কাউন্টেবল নাউন বলতেছো না, তাহলে আর ইটেন হবে। বলো, বুঝতে পারছো? এখন আমাকে বলো যে কোথায় ভুল দিছে। তুমি তো আমাকে উত্তরটা দিলা না। কোথায় রং দিছে, কোথায় ভুল দিছে, কোথায় রং দিছে, কোথায় ভুল দিছে, আমাকে একটু বলো। ফ্র্যাকশনের নিয়ম তো এগুলো খুব সিম্পল নিয়ম, ছোটবেলার নিয়ম এগুলো, ছোটবেলার নিয়ম এগুলো। কি জানি ভাইয়া, আমাকে দেখায়ও। ওরা যদি কোনো এক্সপ্লেনেশন দেয়, ওরা যদি কোনো এক্সপ্লেনেশন দেয় আমাকে দেখায়ও। যেই কোচিংয়ে এক্সাম তুমি দিচ্ছ সেই কোচিংয়ের এক্সপ্লেনেশনটা আমাকে দেখায়ও। হইতে পারে, হইতে পারে আমিও রং, আমিও ভুল বলতে পারি। পৃথিবীতে সবাই যে সঠিক বলবে তা না, আমিও রং হতে পারি। তাহলে আমি ঠিক করে নিব, কোনো সমস্যা নেই। কারণ আমি যতটুকু বুঝি, এই যে আরেকটা রুলস হচ্ছে কি, আরেকটা রুল হচ্ছে ওয়ান অফ দিয়ে। সেটা হচ্ছে কি? ওয়ান অফ। ওয়ান অফের পরে সাধারণত দুইটা জিনিস বসে, একটা হচ্ছে প্লুরাল নাউন, সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে? এবং সেটা একটা ক্লাসিক এক্সাম্পল কি? এটা একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে ওয়ান অফ দি স্টুডেন্টস ওয়াজ, এই যে সিঙ্গুলার ভার্ব, ওয়ান অফ দি স্টুডেন্টস ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস yesterday. বুঝছো ভাইয়া? বুঝছো? তোমার এগের উত্তরটা বুঝছো? তোমার এগের উত্তরটা বুঝছো কিনা বলো? আসো, ঠিক আছে। তারপরে কোনটা ইচ্ছা? এখানে নো ওয়ান ড্যাশ ইন দ্য অ্যাক্সিডেন্ট ইফ অল দ্য প্যাসেঞ্জার্স হ্যাড বিন ওয়ারিং সেফটি বেল্ট। আচ্ছা, খুব সিম্পল জিনিস, খুব সিম্পল জিনিস। সেটা হচ্ছে কি, যে কেউই হয়তো, ইফ আছে এখানে, যে ইফ আছে, ইফ অল দ্য প্যাসেঞ্জার্স হ্যাড বিন, হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3, তাহলে ফাইন্ডিং তুমি পেয়ে গেছো। তোমার ফাইন্ডিং তুমি পেয়ে গেছো, এখন তুমি শুধু হাতুড়ি মারবা না, হাতুড়ি মারবা। ওয়ারিং সেফটি বেল্ট, সেফটি বেল্ট। তাহলে নো ওয়ান, আমি দেখেছি এখানে হ্যাড বিন, তাহলে উড বি হার্ট হবে না, হ্যাড বিন হার্ট হবে না,
উইল বি হার্ট হবে না, এইটা হবে অ্যান্সার উড হ্যাভ বিন হার্ট। উড হ্যাভ বিন হার্ট, কারণ হার্ট হচ্ছে V3 V1 V2 সব এক, হার্ট সবার ক্ষেত্রে সেম, V1 V2 V3 সব একই হার্টের, সব একই হার্টের, ঠিক আছে, V1 V2 V3 সব একই। তাহলে নো ওয়ান উড হ্যাভ বিন হার্ট, নো ওয়ান উড হ্যাভ বিন হার্ট ইন দ্য অ্যাক্সিডেন্ট ইফ অল দ্য প্যাসেঞ্জার্স হ্যাড বিন ওয়্যারিং, যেহেতু বিন আছে এই যে ওয়্যারিং সেফটি বেল্ট। এখানে একটা জিনিস শেখার আছে, সেটা একটু বলে দিই, সেটা হচ্ছে এখানে সেফটি, সেফটি নিজেও একটা নাউন নর্মালি, কিন্তু এখানে এটা নাউন অ্যাডজেক্টিভ, এখানে একটা কি নাউন অ্যাডজেক্টিভ, কেন পরপর দুটি নাউন বসলে, পরপর দুটি নাউন বসলে প্রথম নাউনটি নাউন অ্যাডজেক্টিভ হয়, পরপর দুটি নাউন বসলে প্রথম নাউনটি নাউন অ্যাডজেক্টিভ হয় এক। আর একটা হচ্ছে সেফ, সেফ হচ্ছে অ্যাডজেক্টিভ, সেফলি হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে, ওকে আন্ডারস্টুড, মনে থাকবে। নর্মালি তাহলে সেফটি কি, নর্মালি সেফটি হচ্ছে নাউন, সেফটি হচ্ছে নাউন। সখিনা কি লেখছে এটা, সখিনা ইজ দ্য গার্ল দ্যাট রাহুল ওয়ান্টস, তোমরাই বলো, এটা তো তোমরাই বলতে পারবা, এই কোয়েশ্চেন তো খারাপ না, এগুলো ভালো কোয়েশ্চেন করো, খুব ভালো, ভেরি গুড, এটা তো তোমাদের উত্তর দেওয়া উচিত কমেন্টে। সখিনা কি বলছে, সখিনা ইজ দ্য গার্ল, সখিনা ইজ দ্য গার্ল দ্যাট রাহুল ওয়ান্টস। তোমরা একটু বলো প্লিজ, তোমরা একটু বলো, যারা আছো ট্রাই করো, ট্রাই করো, আমরা তারপর ব্যাখ্যায় যাব, এগুলো কোনো ইউনিভার্সাল কোয়েশ্চেন না। তাহলে সখিনা ইজ দ্য গার্ল বলতেছে দ্যাট রাহুল ওয়ান্টস। এখন সিম্পলি আমরা যদি নর্মাল চিন্তা করি যে সখিনা ইজ দ্য গার্ল দ্যাট, এইটা কিন্তু আমাদের কি হইতে পারে, এটা কিন্তু আমাদের একটা ক্লজ হইতে পারে, আর রাহুল যাকে চাই এটা একটা ক্লজ হইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে এইটা কি আর রিলেটিভ প্রোনাউন হইতে পারবে বলো, এটা কি আর লজিকলি কোনোভাবে রিলেটিভ প্রোনাউন হইতে পারে আমাকে বলো। নর্মালি রিলেটিভ প্রোনাউন হলে কি হয়, যেমন দিস ইজ দ্য পারসন হু, this is the person who dash me in my childhood। ধরো তোমার টিচারকে দেখে তুমি তোমার সবাইকে বলতেছো, তোমার আশেপাশে অডিয়েন্সদেরকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি উত্তর কি লিখবা, দিস ইজ দ্য পারসন, এই হচ্ছে সেই মানুষটা। তাহলে এই যে পারসন, এটা হচ্ছে নাউন অ্যান্টিসিডেন্ট, এইটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এবং চাইল্ডহুড যেহেতু পূর্ববর্তী কোনো একটা সময়কে বোঝায়, অ্যাবস্ট্রাক্ট নাউন অনেক আগের একটা সময়কে বোঝায়, তাহলে অবভিয়াসলি এখানে আমি এখানে টট লিখতে পারি, কি লিখতে পারি, টট লিখতে পারি। তার মানে দিস ইজ দ্য পারসন হু টট মি এভরিথিং ইন মাই চাইল্ডহুড, হু টট মি এভরিথিং ইন মাই চাইল্ডহুড। কথাটা বুঝতে পারতেছো? তাহলে এই ক্ষেত্রে সখিনা ইজ দ্য গার্ল দ্যাট রাহুল ওয়ান্টস, এখানে কি এরকম কোনো এলিমেন্ট পাচ্ছি? মোদ্দা কথা হচ্ছে যদি এই ধরনের কেস না পাই, অর্থাৎ এই হু, হুইচ, দ্যাট এদের পরে যদি আমি সরাসরি ভার্ব না পাই, বেসিকলি তারা আর রিলেটিভ প্রোনাউন থাকে না ভাইয়া। এখন কোন জায়গায় তুমি উত্তর পাইছো আমি জানি না, বা তোমার উত্তর কি দিছে, সেই ক্ষেত্রে এটাকে কনজাংশন বলাটাই যুক্তিযুক্ত। ফর এক্সাম্পল আরো একটা জিনিস হতে পারে এরকম, দিস ইজ দ্য প্লেস হোয়ার হি লিভস, আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি দিস ইজ দ্য প্লেস হোয়ার হি লিভস। বুঝতে পারছো? দ্যাট যুক্ত অংশটা সাবঅর্ডিনেট, বাকি অংশটাকে আমরা মেইন ক্লজ ধরতে পারবো। রাহুল ওয়ান্টসকে আমরা মেইন ক্লজ ধরতে পারবো। একইভাবে দিস ইজ দ্য প্লেস হোয়ার, এইটা আমার সাবঅর্ডিনেট আমি ধরতে পারি। হি লিভসকে আমি মেইন ক্লজ ধরতে পারি, কারণ এটা একটা আলাদা উত্তর দিচ্ছে, মানে এইটার আমার একটা আলাদা এক্সপ্রেশন আছে, হি লিভস সে বসবাস করে, বা হি ওয়ান্টস বা রাহুল ওয়ান্টস রাহুল চায়। ঠিক আছে, তুমি কি তোমার উত্তর পেয়েছো ভাই? না থাকলে আমাকে বলো,
যদি কনফিউশন থাকে, তোমার এখানে উত্তর যদি রিলেটিভ প্রোনাউন থাকে, তাহলে আমাকে ব্যাখ্যাটা বলতে হবে। তোমাকে ব্যাখ্যা না বলে আমি তো নতুন করে ব্যাখ্যা তৈরি করতে পারবো না, সরি। না, আমার কাছে যেটা আছে আমি এটাই তোমাকে পাস করব। সো তোমাকে যদি কেউ বলে এটা একটা রিলেটিভ প্রোনাউন, তাহলে এটার ব্যাখ্যাটা আমাকে দিবা। আমি অবশ্যই পড়তে চাইবো এবং পড়ার পর আমি বোঝার চেষ্টা করবো যে আসলে এটা কিভাবে রিলেটিভ প্রোনাউন হয়। আমি কোথাও বুঝাইতে পারছি? তুমি কি পাইছো তোমার উত্তরগুলো? তুমি যে কয়েকটা কোয়েশ্চেন করলা, এক্স আর কি কি জানি করলা, আরেকটা এর আগে 1/3 2/3, তারপর হচ্ছে তুমি কি লজিকটা পাইতেছো? আমাকে এটা বলো, তোমার কি লজিকটা হয়েছে? লজিকটা পাইলে তুমি আমাকে বলবা। এমনকি এইটাও তোমাকে রিলেটিভ প্রোনাউন দিছে কোচিং এর পরীক্ষায় নাকি কনজাংশনই দিছে, সেটা আমাদেরকে জানাবা। তাহলে বাকিরাও বুঝতে পারবে যে না ঠিক আছে, কোচিং এর পরীক্ষায় টুকটাক এরকম হতে পারে, সঠিক হতে পারে, আমরাও ভুল পড়াইতে পারি। তো বুঝা পড়তে হবে সবার। ওই যে বললাম, মানে ভুল টুল সবার দ্বারাই হইতে পারে, এটা কোনো ব্যাপার না। আমার দ্বারাও হইতে পারে, তোমার দ্বারাও হইতে পারে। থ্যাংক ইউ। তাহলে আসো, ড্যাশ রিজাইন্ড। রিজাইন্ড হচ্ছে V3 বাবা। রিজাইন্ড উই উড হ্যাভ বিন। তাহলে আমি বুঝতে পারতেছি আমি যেহেতু এখানে উড হ্যাভ বিন পাচ্ছি, উড হ্যাভ বিন থাকা মানে কি? থার্ড কন্ডিশনাল। উড হ্যাভ বিন থাকা মানে হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে এই টাইপের কোয়েশ্চেন আসলে এটা কোনো ব্যাপারই না তোমাদের জন্য, কারণ উড হ্যাভ বিন ফোর্সড, এই যে প্যাসিভ, উড হ্যাভ বিন ফোর্সড। তাহলে ড্যাশ রিজাইন্ড উই উড হ্যাভ বিন ফোর্সড টু স্যাক হিম। স্যাক হিম মানে কাউকে বিদায় করে দেওয়া, কাউকে কি করা? বিদায় করা। এই স্যাক হিমের জায়গায় তুমি আরেকটা ইংলিশ শিখে রাখো, ফায়ার হিম। টু ফায়ার হিম। ফায়ার মানেও বিদায় করে দেওয়া। ফায়ার মানে কিন্তু আগুন লাগানো না, বিদায় করে দেওয়া। তাহলে এখানে আমি জানি যে ওয়ার অথবা হ্যাড বসবে, সো আমি অবশ্যই উত্তর লেখার সময় এটা মাথায় রাখবো। ইফ আমার এখানে বসবে না, হ্যাজও বসবে না, হি হ্যাড রিজাইন্ডও হবে না, হ্যাড হি নট রিজাইন্ড হবে। কি হবে? হ্যাড হি নট রিজাইন্ড। নট হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব, নট হচ্ছে একটা অ্যাডভার্ব। ঠিক আছে? ঠিক একইভাবে দেখো, একইভাবে হ্যাড আই বিন ইনফর্মড, এইটাও প্যাসিভ মুডে আছে। এটাও কোন মুডে আছে? প্যাসিভ মুডে। হ্যাড আই বিন ইনফর্মড, আমি যদি ইনফর্মড হতাম বা আমাকে যদি ইনফর্ম করা হতো, তখন আমি উত্তরটা কি দিতে পারি? আই উড হ্যাভ। উত্তর কি দিতে পারি? আই উড হ্যাভ হেল্পড হিম। ওকে, মনে থাকবে? কারো কোনো কোয়েশ্চেন? ওকে, নাই, কারো কোনো কোয়েশ্চেন নাই। ইফ আই ফেইল মাই এক্সামস মাই প্যারেন্টস। ইফ আই ফেইল, ফেইল হচ্ছে ভার্বের V1, তাহলে মাই প্যারেন্টস এর পরে অবশ্যই উইল প্লাস ভার্বের বেস ফর্ম হওয়া উচিত, তাই না? উইল প্লাস ভার্বের বেস ফর্ম হওয়া উচিত। তাহলে ইফ আই ফেইল মাই এক্সামস মাই প্যারেন্টস উইল ড্যাশ লেট মি গো টু কক্সেস বাজার দিস সামার। তার মানে আমাকে দিবে না, তার মানে উইবে না। তা উইল আমি বলছি আগেই, সো তুমি এখানে উড পাচ্ছ, তুমি এখানে উড পাচ্ছ, উডের ব্যবহার এখানে হবে না, উডের ব্যবহার এখানে হবে না, উড নামক মোডাল ভার্বের ব্যবহার এখানে হবে না। ঠিক আছে? কারণ ফেইল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেহেতু ফেইল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এগুলো ব্যবহার হবে না। ব্যবহার কি হবে? ব্যবহার হবে পরের পৃষ্ঠায়। কি আছে দেখো তো, উইল নট আছে না? উইল নট আছে, হ্যাঁ, এই যে উইল নট হচ্ছে ওন্ট। মাই প্যারেন্টস ওন্ট, এই ওন্টটি হচ্ছে উইল নট। আর ওইখানে ভার্বের বেস ফর্ম হিসেবে লেট ছিল, লেট, লেট ছিল ভার্বের বেস ফর্ম হিসেবে। লেট মানে কাউকে অনুমতি দেওয়া প্রসঙ্গে। লেটটা এখানে মূলত অনুমতি প্রসঙ্গে, কি প্রসঙ্গে? অনুমতি প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে, অনুমতি। ওকে, দ্য ম্যান ড্যাশ স্টোলেন দ্য মানি। ওকে, খুব সিম্পল, খুব সিম্পল। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে স্টোলেন হচ্ছে V3, কোত্থেকে আসছে? মেডিকেল ভাষী, খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার মতো। স্টিল, স্টোল, স্টোলেন। ওকে, তাহলে কি হবে? দ্য ম্যান স্টোলেন দ্য মানি। ডিনাই হি টুক স্টোলেন, জীবনও হবে না, ভুল। ডিনাই মানে অস্বীকার করা, ডিনাই হি হ্যাড আছে, জীবন হবে না। তাহলে অ্যান্সারটা হবে ডিনাইড, এক পাশে হচ্ছে V2 এবং দ্যাট, এবং তারপরে হ্যাড প্লাস V3। ঠিক আছে? সো দ্য ম্যান ডিনাইড দ্যাট হি হ্যাড স্টোলেন দ্য মানি। দ্য ম্যান ডিনাইড, অস্বীকার করেছিল যে সে হ্যাড স্টোলেন দ্য মানি। ওকে, I thought the grass dash cutting.
আমি ভেবেছিলাম, যেহেতু ভাই এখানে আমি ভেবেছিলাম আছে, খুব সিম্পল ব্যাপার ভাই। থট যদি থাকে, থট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। থট যদি থাকে, থট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। থট হচ্ছে ভার্বের কি ফর্ম? আমরা বহুবার পড়েছি, থট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে থট যেহেতু ছিল, থট যেহেতু ছিল, তাহলে ভাইয়া আমি বুঝতে পারতেছি এটা V2, এটা V2। তাহলে দ্য গ্রাস ড্যাশ কাটিং, তাহলে নিডস হবে না, নিডও হবে না, অ্যান্সারটা হবে কি নিডেড, ভার্বের V2-তে হবে। সিকোয়েন্স অফ টেন্স। তাহলে গ্রাসগুলোর কাটানোর দরকার ছিল। আই থট দ্য গ্রাস নিডেড কাটিং। ওকে, হি ওয়েন্ট টু দ্য মার্কেট ইন অর্ডার টু ড্যাশ এ শার্ট। খুবই সিম্পল ভাই, ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এটা লিখে রাখো। ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। এখানে যদি ইন অর্ডার টু এর জায়গায় উইথ এ ভিউ টু থাকতো, উইথ এ ভিউ টু থাকতো, তাহলে এরপরে ভিআইএনজি বসতো। কি বসতো? ভিএনজি বসতো। তার মানে আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইন অর্ডার টু বাই এ শার্ট, আই ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ এ ভিউ টু বাইং এ শার্ট, উইথ এ ভিউ টু বাইং এ শার্ট। মনে থাকবে? তাহলে পারবা সবাই এই কোয়েশ্চেন্সগুলো অ্যান্সার করতে পারবা? সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা এখানেই রাখি, অনেক সময় হয়ে গেছে আই গেস। সো দেখা হবে পরবর্তী ক্লাসে। নতুন টপিক আমরা শুরু করতে যাচ্ছি, অ্যান্ড আই হোপ যে সবাই খুব মনোযোগ দিয়ে নতুন টপিকগুলো পড়বো এবং পড়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।